ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মাঝে মাঝে জঙ্গি হামলা নিয়ে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত থাকে। 2015 সালে মণিপুরে টহলরত সেনাদের ওপর হঠাৎ হামলা চালিয়ে সব সৈন্যকে মেরে ফেলে জঙ্গিরা। এরপর 2016 সালে কাশ্মীরের তাঁবুতে ঘুমন্ত সেনাদের ওপর হামলা করে জঙ্গিরা। এর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সীমান্ত উড়িয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। এই সার্জিক্যাল স্ট্রাইক মিশন কিভাবে ঘটেছিল, পাকিস্তানের ভূমিকা কি ছিল, তা জানতে হলে দেখতে হবে বাস্তব ঘটনার উপর নির্মিত 2019 সালে মুক্তিপ্রাপ্ত উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক মুভির এক্সপ্লেনেশন। সকলকে স্বাগতম সিনে সামারি চ্যানেলে। মুভিটি শেষ পর্যন্ত দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো। মুভিটি শুরু করা হয় উড়ি হামলার ঠিক 1 বছর আগের একটি দৃশ্য দিয়ে। 4 জুন 2015 সালে মণিপুরের চন্দ্রালী একটি গহীন জঙ্গলের রাস্তায় জোগড়া রেজিমেন্ট নামক ভারতীয় সেনাদের কনভয়টি তাদের বেজের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি বাসের টায়ার পাঞ্চার হয়ে গেলে সেনারা তা ঠিক করতে বাস থেকে নিচে নামে, আর তখনই তাদের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাসে থাকা অনেক সেনাবাহিনী মারা যায়। এক পর্যায়ে সন্ত্রাসীদের পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পিছু হাঁটতে শুরু করে। তবে সন্ত্রাসীরা যাবার আগে একটি বোমা বিস্ফোরণ করে বাসটিকে উড়িয়ে দেয়। ফলে বাসে থাকা অনেক সেনা সদস্যই মারা যায় এবং আরো অনেকেই গুরুতর আহত হয়। সন্ত্রাসী হামলার পাল্টা জবাব দিতে ওই ঘটনার কিছুদিন পরে মেজর বিহান নামের একজন অফিসার, যিনি এই মুভির হিরো, ও তার এই ইউনিটে তার শ্যালক মেজর করণও ছিল। তো এই টিম নিয়ে ইন্দ্র মায়ানমার বর্ডারের কাছ দিয়ে অনুপ্রবেশ করে তারা উত্তর পূর্ব এলাকার সন্ত্রাসীদের আস্তানায় আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। মেজর বিহান দুটি দলে কমান্ডোদেরকে বিভক্ত করে সন্ত্রাসীদের ওপর হামলা করার সিদ্ধান্ত নেয়। একটি দল ফ্রন্ট লাইনে অতর্কিত হামলা করবে, অপর দল তাদেরকে ব্যাকআপ দিবে। মেজর বিহানের নির্দেশে ক্যাপ্টেন সার্তার সন্ত্রাসীদের ওপর রকেট হামলা করে। ফলে অতর্কিত আক্রমণে সন্ত্রাসীরা দিশেহারা হয়ে পড়ে। সেনা সদস্যরা সন্ত্রাসীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণের মাধ্যমে তাদেরকে গণহারে মারতে থাকে। এমন গুলিবর্ষণের ফলে সন্ত্রাসীরা পালিয়ে বাঁচতে চাইছিল, কিন্তু সেনারা সন্ত্রাসীদের নেতা সহ সকলকেই হত্যা করে। এরপর সফলভাবে মিশনটি পরিচালনা করতে পারায় ভারতের প্রধানমন্ত্রী একটি ডিনার অনুষ্ঠানে মেজর বিহান ও তার টিমকে আমন্ত্রণ জানায় অভিনন্দন জানানোর জন্য। তখন মেজর বিহান অবসর নিয়ে তার মায়ের কাছে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে। তার মা এনজাইমা রোগে ভুগছে। এই রোগে মানুষ ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারাতে থাকে। তাই মেজর বিহান তার মায়ের কাছেই থাকতে চায়, কিন্তু প্রধানমন্ত্রী তাকে অবসরের পরিবর্তে দিল্লির সেনা অফিসের ডেস্ক জব প্রস্তাব দেয়। এতে করে মেজর বিহান তার মায়ের কাছেও থাকতে পারবে আর সেনাবাহিনী থেকে তাকে অবসর নিতে হবে না। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবটি মেজর বিহান মেনে নেয়। মেজর বিহান দিল্লিতে তার বোন এবং তার অসুস্থ মায়ের সাথে বসবাস করতে শুরু করে। তার অসুস্থ মায়ের সেবা যত্নের জন্য জেসমিন নামের একজন নার্সকে নিযুক্ত করা হয়েছে। এরপর আমরা দেখতে পাই 27 জুলাই 2015 সালে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অফিসে সিকিউরিটি চিফ গোবিন্দ পাঞ্জাবের একটি বাসের সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা করছিল। তারা জানতে পারে পাঠানকোটের একটি রেলওয়ে স্টেশনে আইএসটি বোমা শনাক্ত করেছে সেখানকার পুলিশ। সন্ত্রাসীরা সেখানকার একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ কভার নিয়েছে। পুলিশ ও সোয়াট টিমের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি চলছিল। এই বিষয়গুলো নিয়ে ন্যাশনাল সিকিউরিটি টিম খুবই চিন্তিত ও বিচলিত ছিল। এদিকে দিল্লিতে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ সদর দপ্তরে মেজর বিহান তার ডিউটি শুরু করেছে। এ সময় মেজর বিহান তার অফিসের ফ্লাইট লেফটেন্যান্ট সিরাত নামে একজন ভারতীয় বিমান বাহিনীর পাইলটের সাথে পরিচিত হয়। পাইলট সিরাত মেজর বিহানকে জানায় তার স্বামী ছিল পাঞ্জাব রেজিমেন্টের একজন ক্যাপ্টেন, যে কিনা একটি মিশনে গিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলায় মারা যায়। এরপর বিকেলে অফিস শেষ করে বিহান বাড়িতে গিয়ে তার মাকে রুমে খুঁজে পায় না। বিহান দায়িত্ব অবহেলার জন্য জেসমিনকে তার মায়ের নিরাপত্তা দিতে নিষেধ করে। জেসমিন ছিল একজন সিকিউরিটি এজেন্ট, তাই সে বিহানের মায়ের কাপড়ে জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। আর এই কারণেই সিকিউরিটি টিমের অন্য সদস্যরা মেজর বিহানের মাকে খুব দ্রুতই খুঁজে পায়। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য মেজর বিহান ও নার্স জেসমিনের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়। আসলে ইন্ডো মায়ানমার বর্ডার এলাকার এই স্ট্রাইক অপারেশনের পর স্পেশাল ফোর্সের সেনা সদস্যদের নিরাপত্তাজনিত কারণে ন্যাশনাল ইন্টেলিজেন্স সিকিউরিটি এজেন্সি দ্বারা সার্বক্ষণিক তাদেরকে তত্ত্বাবধানে রাখা হয়েছিল, যাতে করে কোনো সন্ত্রাসী হামলা তাদের উপরে আসতে না পারে। আর তাই জেসমিন পরিচয় গোপন করে। জেসমিনের আসল নাম এজেন্ট পল্লবী। তো এই পল্লবী নার্স হিসেবে মেজর বিহানের মাকে দেখাশোনা করত। এরপর 18 সেপ্টেম্বর 2016 উড়ি হামলার দিনের ঘটনা। খুব ভোরে 4 জন সন্ত্রাসী ভারী অস্ত্র নিয়ে জম্মু ও কাশ্মীরের উড়িতে ইন্ডিয়ান আর্মি বেস ক্যাম্পে প্রবেশ করে। সন্ত্রাসীরা কিছু জ্বালানি তেলের ব্যারেল মাটিতে ফেলে দেয়, যাতে তারা মাঠে থাকা তাঁবুতে আগুন ধরিয়ে দিতে পারে। সন্ত্রাসী 4 জন প্রথমে তাঁবুতে প্রবেশ করে ঘুমন্ত সেনাবাহিনীর ওপর বৃষ্টির মতো গুলিবর্ষণ করে এবং নির্মমভাবে সৈন্যদের এক এক করে মারতে থাকে। সন্ত্রাসীরা একটি বাংকারে রকেট ছোড়ে।
ও মাটিতে ছড়ানো তেলের ওপর আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেখানে একটি বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি হয়। সন্ত্রাসীদের এই হামলার খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মেজর বিহানের শ্যালক, মেজর কিরণ সহ আরো সকল সেনা সদস্যরা দ্রুত বেরিয়ে পড়ে সন্ত্রাসীদের ডিফেন্ড করতে। মেজর কিরণ তার পজিশন নিয়ে জুনিয়র মেজর থেকে সন্ত্রাসীদের পজিশন জানতে চায়। জুনিয়ররা মেজর কিরণকে জানায় একজন সন্ত্রাসী অ্যাডমিন ব্লকের ছাদে এবং অপর সন্ত্রাসীটি 6 দেওয়ালের পেছনে রয়েছে, যারা কাউন্টার ফায়ার করছে। মেজর কিরণ ক্যাপ্টেন সারতাসকে অ্যাডমিন ব্লকের ছাদের ওপর থাকা সন্ত্রাসীকে রকেট মেরে উড়িয়ে দিতে বলে। আর T6 দেওয়ালের পিছনে থাকা সন্ত্রাসীকে মেজর কিরণ নিজেই ডাউন করার জন্য যেতে চায়। এজন্য সৈন্যদেরকে তাকে কাভার ফায়ার করতে বলে। কাউন্টার কাভার ফায়ারে তাদের সামনে থাকা 2 জন সন্ত্রাসী মারা যায়। মেজর কিরণ খুব জোরে দৌড়াতে থাকে T6 দেওয়ালের পিছনে লুকিয়ে থাকা সন্ত্রাসীকে ডাউন করতে। অ্যাডমিন ব্লকে থাকা সন্ত্রাসী তার উপর রকেট ছোড়ে, তবে মেজর সেটা এড়িয়ে যায়। আর ঠিক এই সময়ে ক্যাপ্টেন সারতাস অ্যাডমিন ব্লকের ছাদে থাকা সন্ত্রাসীকে রকেট মেরে উড়িয়ে দেয়। 3 জনকে মারার পর মেজর কিরণ T6 দেওয়ালের পেছনে থাকা সন্ত্রাসের বিপরীতে পজিশন নেয়। মেজর কিরণকে পজিশন নিতে দেখে মেজর অবস্থি তার সেনাদের ফায়ারিং থামাতে বলে। সন্ত্রাসী আবার পাল্টা ফায়ারিং করতে গেলে মেজর কিরণ পিস্তল দিয়ে মাথায় হেডশট দিয়ে সন্ত্রাসীকে মেরে দেয়। কিন্তু মেজর কিরণ এখানে এক বিশাল ভুল করে বসে। সে সন্ত্রাসীর হাতে থাকা বন্দুক তুলে নেয় আর বন্দুকের সাথে আগে থেকে বাঁধা রাখা গ্রেনেডের পিনটি আনলক হয়। তখন গ্রেনেড বিস্ফোরণে মেজর কিরণ সেখানেই মারা যায়। একসাথে 19 জন সেনা সদস্য মারা যাওয়ার ফলে ইন্ডিয়ান আর্মি বেজে নেমে আসে এক অন্ধকার ছায়া। শহীদ সেনা সদস্যদের সামরিক সম্মাননা দেওয়ার জন্য মেজর কিরণের স্ত্রী ও তার মেয়ে শেষবারের মতো বিদায় জানাতে আসে। তার মৃত্যুতে মেজর বিহান ও তার পরিবার শোকে বিধ্বস্ত হয়ে যায়। ঘটনার পরের দিন হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির চিফ গোবিন্দ সন্ত্রাসীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন করার পরামর্শ দেয়। প্রধানমন্ত্রী 10 দিনের মধ্যে গোবিন্দকে সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন পরিচালনা করার জন্য পারমিশন দেয়। শ্যালকের মৃত্যুতে বোনের কষ্ট দেখে এবং নিজের দায়িত্বশীলতার জায়গা থেকে মেজর বিহান তার ডেস্ক জব ছেড়ে উদমপুরের নর্দার্ন কমান্ডো ঘাঁটিতে যায়। সেখানে সে সেনাপ্রধান জেনারেল অর্জুন সিং এর সাথে দেখা করে এবং তাকে অনুরোধ করে সার্জিক্যাল স্ট্রাইক অপারেশনে তাকে যুক্ত করতে। এরপর মেজর বিহান বিহার রেজিমেন্ট থেকে এলিট ফোর্স কমান্ডোদের বেছে নেয়। একই সাথে ডোগরা রেজিমেন্ট থেকে স্পেশাল ফোর্সের কমান্ডোদেরও বেছে নেয়, কারণ হামলায় নিহত বেশিরভাগ সৈন্যই এই রেজিমেন্টের ছিল। মেজর বিহান তাদেরকে জানিয়ে দেয় যে আগামী 7 দিনের জন্য তারা তাদের ফোন ব্যবহার করতে পারবে না এবং প্রশিক্ষণের জন্য উদামপুরে অবস্থান করবে। এমনকি জানিয়ে পরিবারের লোকদের যেন বার্তা পাঠিয়ে দেয়। মেজর বিহানের নেতৃত্বে কমান্ডোদের প্রশিক্ষণ শুরু হয়। 22 সেপ্টেম্বর 2016 সার্জিক্যাল স্ট্রাইক অপারেশনের ঠিক 6 দিন আগে পাকিস্তানের ISI হেডকোয়ার্টার থেকে সন্ত্রাসীদের 7টি লঞ্চ প্যাড লোকেশনের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কাছে হস্তান্তর করে। খবর পাওয়া মাত্রই সিকিউরিটি চিফ গোবিন্দ তার টিম মেম্বার এজেন্ট পল্লবীর সাহায্যে ইসরোর প্রতিযোগিতায় স্যাটেলাইট ইমেজের মাধ্যমে 5টি জায়গা নিশ্চিত করে। এর মধ্যে মুজাফফরাবাদ লঞ্চ প্যাড থেকে উড়ি হামলার সম্পৃক্ততা সব থেকে বেশি ছিল। বাকি 2টি জায়গা ক্লাউড কাভারেজের জন্য নিশ্চয়তা মিলছিল না। এই ব্যাপারে সহায়তা নিতে সিকিউরিটি চিফ গোবিন্দ DRD এর প্রধান বার্নের সাথে দেখা করতে যায়। সে চাচ্ছিল তার কাছ থেকে ড্রোন ফুটেজ সহায়তা নিতে। সেখানে গোবিন্দর সাথে ঈশান নামের একটি ছেলের পরিচয় হয়, যে সেখানে ইন্টার্নশিপ করতে এসেছিল এবং সে গারল নামে একটি ড্রোন তৈরি করেছিল, যেটি দেখতে ঈগলের মতো ছিল। এরপর NSA গোয়েন্দা বাহিনীর 2 জন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করে। সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য নিয়ে মেজর বিহান ও পল্লবী রায়ের সহায়তায় জানতে পারে সাকটি গ্রামে 2 জন সন্ত্রাসী রয়েছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ট্রেনিং সেন্টার পরিচালনা করছে এবং উড়ি হামলার পেছনে তাদের হাত রয়েছে। সিকিউরিটি চিফ গোবিন্দ পাকিস্তানিদের বিভ্রাট করার জন্য বর্ডার এলাকার আর্টিলারি বাহিনীকে গোলাগুলির মাত্রা বাড়িয়ে দিতে বলে এবং তাদের কিছু পেট্রোলিং হেলিকপ্টারকে পাকিস্তানি বাহিনীর মতো রং করার পরামর্শ দেয়। এদিকে কমান্ডোরা মেজর বিহানের অধীনে প্রশিক্ষণ নিতে শুরু করে। মেজর বিহান ফ্লাইট লেফটেন্যান্ট সিরাজকে সার্জিক্যাল স্ট্রাইক মিশনের পাইলট হিসেবে নির্ধারণ করে। এদিকে পাকিস্তানের ISI হেডকোয়ার্টারে কর্মকর্তারা ভারতীয় সেনাবাহিনীর কার্যকলাপ সন্দেহ করলেও সঠিক নজরদারির কারণে বিষয়টি উড়িয়ে দেয়। সার্জিক্যাল স্ট্রাইক অপারেশনের 2 দিন আগে ইন্ডিয়ান আর্মির একটি ফরওয়ার্ড পোস্ট থেকে ঈশানের তৈরি সেই গারল ড্রোন উড়িয়ে দেয়। DRD এর সহায়তায় সিকিউরিটি এজেন্ট পল্লবী সন্ত্রাসীদের B2 লঞ্চ প্যাডের সন্ধান পায়, যেখান থেকে উড়ি হামলার সন্ত্রাসীদের সরবরাহ করা হয়েছিল। এরপর ওই দিন রাতে মিটিংয়ে প্রধানমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইক অপারেশনের জন্য পরিকল্পনার ব্যাপারে জানতে চায়। বিহার রেজিমেন্টের প্রধান সেনা অফিসার তখন জানায় যে 28 সেপ্টেম্বর রাত 12:30 সময় ফরওয়ার্ড পোস্ট থেকে 4টি ড্রিম লো ফ্লাইং MI-17 হেলিকপ্টার নিয়ে নামবে। এরপর ঠিক রাত 2টার সময় অ্যাটাক শুরু হবে।
কমান্ডোদের 20 জন সদস্যের সমন্বয়ে দুটি গ্রুপ গঠন করে অপারেশন পরিচালনা করে 4টি টার্গেট ধ্বংস করা হবে। আলফা টিম মেজর বিহানের নেতৃত্বে প্রথমে বি1 এবং পরে বি2 লঞ্চপ্যাডের ওপর আক্রমণ করবে। একইভাবে টিম ব্রাভো চার্লি এবং ডেল্টা পর্যায়ক্রমে লিপাহিমদের ওপর আক্রমণ করবে। ল্যান্ডিং এর সময় থেকে অপারেশন পরিচালনা করে আবার টেক অফ করার আগ পর্যন্ত সর্বোচ্চ 50 মিনিটের মধ্যে পুরো মিশনটি শেষ হয়ে যাবে। অর্থাৎ কমান্ডোরা ভোর 5টার মধ্যেই মিশন শেষ করে শ্রীনগর বেস ক্যাম্পে চলে আসবে। 28 সেপ্টেম্বর 2016 শ্রীনগর এয়ারফোর্স বেস স্টেশনে মেজর বিহান কমান্ডোদের মিশনের ব্যাপারে গাইডলাইন দিয়ে প্রস্তুত করছিল। এদিকে ইসলামাবাদে একজন ভারতীয় এজেন্ট পাকিস্তানের আইএসআই অফিসার জমিরকে নিজ বাসভবনে ডিনারের জন্য আমন্ত্রণ করে। এরপর ভারতীয় এজেন্টের স্ত্রীর সহযোগিতায় জমিরকে বেহুশ করে ইন্ডিয়ান আর্মি অপারেশনের বিপরীতে পাকিস্তান সরকারের গোপন পরিকল্পনার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছিল জানতে পারে। আসলে পাকিস্তানি সিকিউরিটি এজেন্সি খবর পেয়ে গিয়েছিল যে মিশন পরিচালনার জন্য ইন্ডিয়ান কিছু হেলিকপ্টারে তাদের বিমান বাহিনীর মতোই রং করা হয়েছে। তাই পাকিস্তানি এয়ারফোর্স সিকিউরিটি আরো জোরদার করার জন্য মুজাফফরাবাদ সেক্টরে একটি রাডার বেস মিসাইল সিস্টেম অ্যাক্টিভ করে রেখেছে। যদি ইন্ডিয়ান সেনাবাহিনীর কোনো হেলিকপ্টার এলওসির 20 কিলোমিটার আয়তনের মধ্যে প্রবেশ করে তাহলে তাদের এন্ট্রি এন্টারক্রাফট মিসাইলটি অ্যাক্টিভ হয়ে হেলিকপ্টারটি ভূপাতিত করবে। খবর পাওয়া মাত্রই এজেন্ট ইন্ডিয়ান এনএসসিএফ এর অফিসার গোবিন্দকে রিপোর্ট করে এবং মেজর বিহানকে অর্থাৎ আলফা টিমকে দ্রুত মিশন বাতিল করার আদেশ দেয়। কিন্তু মিশন বাতিলের ঘোষণা শুনে মেজর বিহান বিকল্প আরো একটি প্ল্যান করে। এই মিশন বাস্তবায়নের জন্য প্ল্যান হলো মেজর বিহান তার আলফা টিমকে পিওকে বর্ডারের স্থানীয় সেনাবাহিনীর সহায়তায় গুহার মধ্য দিয়ে পরিচালিত করবে, যেখানে সন্ত্রাসীরা উড়ি হামলার জন্য মুজাফফরাবাদ থেকে ইন্ডিয়ায় প্রবেশ করেছিল। নতুন প্ল্যান অনুযায়ী আলফা টিম গুহার মধ্য দিয়ে মুজাফফরাবাদের দিকে যেতে থাকে। এই সময় অফিসার গোবিন্দ ঈশানকে তার তৈরি গাড়ল ড্রোন দিয়ে পুরো এরিয়া স্ক্যান করতে বলে এবং লাইভ ভিডিও ট্রান্সফার করে মেজর বিহানকে। গুহার সামনে 2 জন পাহারারত সন্ত্রাসীকে দেখতে পেয়ে ঈশান মেজরকে রিপোর্ট করে। সন্ত্রাসী 2 জনকে মেরে আলফা টিম পিওকেতে অনুপ্রবেশ করে। খুব দ্রুত আলফা টিম চাকুটি গ্রামের বি1 লঞ্চপ্যাডের এরিয়ায় নির্দিষ্ট সময়ে সে মাত্র 13 মিনিটের ব্যবধানে পৌঁছায়। ফ্রন্টলাইন কমান্ডো এবং ব্যাকআপ কমান্ডো গ্রুপ 2 দিক থেকেই তাদের উপর অতর্কিত হামলা চালায়। নিস্তব্ধ গহীন জঙ্গলে শুরু হয় বৃষ্টির মতো গুলিবর্ষণ। সন্ত্রাসীরা পাল্টা ফায়ারিং করে খুব বেশি সুবিধা করতে পারছিল না। আলফা টিম সফলভাবে বি1 লঞ্চপ্যাডের সকল সন্ত্রাসীকে মেরে বি2 লঞ্চপ্যাডের দিকে অগ্রসর হতে শুরু করে। বি2 লঞ্চপ্যাডটি ছিল চাকুটি গ্রামের ঠিক মাঝ বরাবর, তাই এটি ছিল অনেক ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার দিক থেকেও এই লঞ্চপ্যাডটি ছিল তুলনামূলক শক্তিশালী। আলফা টিম খুব সাবধানতার সাথে সন্ত্রাসীদের আস্তানায় প্রবেশ করে। এর জন্য আলফা টিম তাদের সকল ধরনের পূর্ব প্রস্তুতি শেষ করেছে। এমন সময় অসাবধানতাবশত একজন সেনা সদস্যের পায়ে বালতির আঘাতে শব্দ হয়। তখনই সন্ত্রাসীরা সতর্ক হয়ে যায় আর আলফা টিমের উপর অ্যাটাক করে। কিন্তু আলফা টিমের পূর্ব প্রস্তুতি থাকার কারণে সন্ত্রাসীরা কোণঠাসা হয়ে পড়ে। কোনো সন্ত্রাসীকে ছাড় না দিয়ে আলফা টিম খুঁজে খুঁজে প্রত্যেকটা সন্ত্রাসীকে মেরে ফেলে। তবে একজন সন্ত্রাসী পালাতে গেলে তাকে মেজর বিহান আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানা যায় সন্ত্রাসীদের লিডার একটি গোপন ঘরে লুকিয়ে আছে আর সিসিটিভি ক্যামেরায় সকল কিছু সে পর্যবেক্ষণ করছে। সিসিটিভি ক্যামেরার কেবল ফলো করে মেজর বিহান সন্ত্রাসীদের লিডার যে ঘরে লুকিয়েছিল সেখানে পৌঁছায়। সন্ত্রাসী লিডার আগে থেকেই প্রস্তুত ছিল, এজন্য সে অনুমান করে মেজরের উপর গুলি চালায়। কিন্তু মেজর বিহান সামনের দরজা দিয়ে না গিয়ে পেছন থেকে সন্ত্রাসী লিডারের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর 2 জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে লিডারকে মেরে ইন্ডিয়ান আর্মির খুনের বদলা নেয় মেজর বিহান। এর মধ্যে আবার গ্রামবাসী পাশের স্থানীয় থানার পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ আসার খবর শুনে মেজর বিহান তার টিমকে দ্রুত এলাকা ছাড়তে বলে। সন্ত্রাসীদের লিডারকে মেরে মেজর বিহান পালানোর সময় পুলিশ তার উপর গুলি করে। ফেরার পথে আলফা টিম এক্সট্রাকশন পয়েন্টের কাছাকাছি চলে আসলে তাদের উপর পাকিস্তানি এয়ারফোর্সের MI-17 হেলিকপ্টার গুলি করা শুরু করে। তখন ফ্লাইট লেফটেন্যান্ট সিরাত পাকিস্তানি গানশিপের ওপর উল্টো গুলি চালিয়ে আলফা টিমকে ব্যাকআপ দেয়। এর ফলে মেজর বিহান তার টিমকে নিয়ে কোনো রকম হতাহতের ঘটনা ছাড়াই এলওসি অতিক্রম করে। অন্য 3টি কমান্ডোর টিমও সফলতার সাথে উত্তরপ্রদেশের শ্রীনগর বেজের স্টেশনে সঠিক সময় ফিরে আসে। 30 সেপ্টেম্বর 2016 সফলতার সাথে সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন শেষ হয়। প্রধানমন্ত্রীর সাথে মেজর বিহান, সিকিউরিটি এজেন্ট পল্লবী, সিকিউরিটি অফিসার গোবিন্দ এবং অন্যান্য কমান্ডোরা একটি আনুষ্ঠানিক ডিনারে যোগদান করে। ডিনারে সকলের আনন্দঘন সময় উপভোগ করার মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।